কল্পনা করুন একটা ফুটবল মাঠ, হাজার হাজার দর্শক চিৎকার করছে। একজন খেলোয়াড় হঠাৎ থেমে গেল, পেছনে ফিরল, আর তারপর যা করলো তা পুরো ফুটবল ইতিহাসে সবচেয়ে আলোচিত বিষয়। সবচেয়ে দুঃখজনক একটা মুহূর্ত হয়ে রইল চিরকাল। এই গল্পটা শুধু একটা ফাউলের গল্প নয়, এটা একটা দলের গল্প যারা ফুটবল ইতিহাসে সবচেয়ে রহস্যময়, সবচেয়ে নাটকীয় উত্থান পতনের ইতিহাস লিখেছে। এই দলটা একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, পরের আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এই দলটা ফাইনালে গিয়ে হেরেছে প্লান্টিতে, আবার ফাইনালে গিয়ে কাটিয়েছে প্রতিপক্ষকে। এই দলটার নাম ফ্রান্স। ফরাসিরা যাদের ডাকে লে ব্লুস নামে। আজকে ভিডিওতে আমরা জানবো এক শতাব্দীরও বেশি সময়ের এক রোলার কোস্টারের যাত্রায়। জানবো কিভাবে একটা সাধারণ দল বিশ্বকাপ ইতিহাসে নাম লেখালো, কোন কোন কিংবদন্তি ফুটবলার এই জার্সি পরে অমর হয়ে গেলেন, আর কিভাবে একটা মাত্র ঠুসকায় পুরো একটা কিংবদন্তির বিদায়কে বদলে দিল। যদি ফুটবল ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটার পর একটা চমক অপেক্ষা করছে আপনার জন্য। সময়টা 20 দশকের শুরুর দিকে। ফুটবল তখন ইউরোপে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। 1904 সালের 1 মে ফ্রান্স প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলল। প্রতিপক্ষ বেলজিয়াম, মাঠ ছিল ব্রেজলেস। ম্যাচটি 3-3 গোলে ড্র হয়েছিল। সেদিন কেউ ভাবেনি এই দলটা একদিন ফুটবলের অন্যতম পরাশক্তি হয়ে উঠবে। দলটা নিয়ন্ত্রণ করত ফরাসি ফুটবল ফেডারেশন। 1919 সাল থেকে তারা ফিফার সদস্য এবং 1954 সাল থেকে তারা উয়েফার সদস্য হন। দলটির পরিচয় বহন করে দুটি প্রতীক। একটা হলো ফ্রান্সের জাতীয় পতাকার নীল, সাদা আর লাল রং, আর দ্বিতীয়টি হলো ফরাসি মোড়ক, যাকে বলা হয় কক গলোয়া। এই মোড়কটাই তাদের জার্সির লোগোতে থাকে আজও। আর তাদের ডাকনাম লে ব্লুস, মানে নীলরা, কারণ তাদের জার্সির মূল রং নীল। শুরুর দিকটা ফ্রান্সের জন্য সহজ ছিল না। ইউরোপের পরাশক্তির দলগুলোর তুলনায় তারা ছিল অনেকটাই পিছিয়ে। ফুটবল ইতিহাসের একটা জায়গায় ফ্রান্সের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। 1930 সালে প্রথম যখন বিশ্বকাপের আয়োজন হয়েছিল উরুগুয়েতে, তখন ইউরোপ থেকে যাওয়া হাতে গোনা কয়েকটা দলের মধ্যে একটা ছিল ফ্রান্স। দীর্ঘ আটলান্টিক যাত্রা পাড়ি দিয়ে তারা পৌঁছেছিল দক্ষিণ আমেরিকায়। তাই বলতে গেলে বিশ্বকাপের প্রথম পাতাতেই ফ্রান্সের নাম লেখা আছে। এরপরে কেটে গেল দশকের পর দশক। যুদ্ধ, অর্থনৈতিক টানাপোড়া, ফুটবলের পরিবর্তনের ধারা, সব কিছুর পর ফ্রান্স একটু একটু করে নিজেদের গড়ে তুলেছে। কিন্তু সত্যিকারের গৌরবের অধ্যায় শুরু হতে তখনও সময় লেগেছিল আরও বেশ কয়েক দশক। আর সেই গৌরবের প্রথম ঝলকটা আসে 80-র দশকে, যখন একজন জাদুকর খেলোয়াড় ফ্রান্সের জার্সি পরে মাঠে নামে। 80-র দশকের শুরুতে ফ্রান্সে একটা প্রজন্ম তৈরি হয়, যাদের নিয়ে এখনও ফুটবল বিশ্লেষকরা গল্প করেন। এই প্রজন্মের মূল চরিত্রে ছিলেন মিশেল প্লাতিনি। তিনি একজন মিডফিল্ড। 1984 সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের মাটিতে খেলেন এবং সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন। এটি ফর্মে ছিলেন যে তিনি ব্যালন ডিওর পুরস্কার জিতে নেন। ফ্রান্সের ফুটবল ইতিহাসে এটা ছিল একটা টার্নিং পয়েন্ট। ফ্রান্স প্রথমবার বুঝতে পেরেছিল তাদের বড় কিছু জেতার সম্ভাবনা আছে। কিন্তু ফুটবল যেমন হয়, একটা শিরোপা আসার পর সবসময় পরের শিরোপা আসে না। ফরাসি সমর্থকদের জন্য এটা ছিল একটা কষ্টের সময়। দল আছে, প্রতিভা আছে, কিন্তু বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগটা বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে অন্ধকারের পর আবার আশার আলো আসে, আর সেই আলোর নাম ছিল একজন আলজেরিয়ান বংশোদ্ভূত যুবক, যার নাম জিনেদিন জিদান। 90 দশকের মাঝামাঝি থেকেই ফরাসি ফুটবলে একটা নতুন বিপ্লবের সূচনা হতে থাকে, আর সেই বিপ্লবটা এনে দেবে ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে বড় গৌরবময় মুহূর্ত। 1998 সাল ফুটবল বিশ্বকাপের আয়োজন হচ্ছে স্বয়ং ফ্রান্সে। স্বাগতিক দেশ হিসেবে নিজেদের মাটিতে খেলার একটা বড় চাপ থাকে, একটা বাড়তি প্রত্যাশাও থাকে। কোচ এমে জাকের অধীনে ফ্রান্স দল গ্রুপ পর্ব পার করে একে একে এগিয়ে যেতে থাকে নকআউট পর্বে। দলের প্রাণভ্রমরা ছিলেন জিনেদিন জিদান, তার সাথে ছিলেন দিদিয়েন দেশম, যিনি ছিলেন দলের অধিনায়ক। তার সামনে ছিলেন থিয়েরি অরির মতো তরুণ গোল মেশিন। ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল তখনকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের তখনকার সবচেয়ে বড় তারকা ছিল রোনালদো। কিন্তু ফাইনালের ঠিক আগের দিন এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। রোনালদো হোটেলে অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শেষ মুহূর্তে হাসপাতাল থেকেই তিনি সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নেন। ব্রাজিল দলের ভেতরে তখন এক ধরনের অস্থিরতা চলছিল, যা তাদের পারফরমেন্সে প্রভাব ফেলেছিল বলে অনেকেই মনে করেন। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে দিয়েছিল ফ্রান্স। সেদিন জিদান এক অবিশ্বাস্য পারফরমেন্স উপহার দেন। প্রথমটি তিনি দুটি কর্নার কিক থেকে কেউ এই রেকর্ড ভাঙতে পারেনি।
ম্যাচ শেষে ফ্রান্স ৩-০ গোলে বিশাল জয় পায়। ফরাসির রাস্তায় সেদিন রাতে যা ঘটেছিল তা ফরাসির ইতিহাসে অন্যতম স্মরণীয় উদযাপন। লাখো লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল। ৮০ বছর থেকে ৮ বছরের শিশু সবাই একসাথে আনন্দ উপভোগ করছিল। ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল, আর সেটাও নিজেদের মাটিতে। জিনেদিন জিদান হয়ে গেলেন জাতীয় বীর। কিন্তু এটা ছিল শুরু মাত্র। ২ বছর পর আবারও একটা শিরোপার অপেক্ষা করছিল তাদের জন্য। ১৯৯৮-এর বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। তখনই এসে যায় ২০০০ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ফ্রান্স আরও একটি ইতিহাস গড়ার সুযোগ পায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইতালি। ম্যাচটা ছিল টানটান উত্তেজনার এবং শেষ পর্যন্ত এটা গড়িয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানে গোল্ডেন গোল নিয়মের আওতায় ফ্রান্সের পক্ষে জয়সূচক গোলটি করেন ডেভিড ট্রেজেগে। এই জয়ের মাধ্যমে ফ্রান্স একটি বড় কীর্তি অর্জন করে। তারা হয়ে যায় বিশ্বকাপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দুটোই একসাথে ধরে রাখার একমাত্র দল সেই সময়ের। ফুটবল বিশ্লেষকরা তখন বলতে শুরু করে ফ্রান্স দল হয়তো ইতিহাসের সর্বকালের সেরা দলগুলোর একটি। জিদান, অরি, দেশম, লিলিয়ান থুমার প্রত্যেকেই ছিলেন বিশ্বমানের খেলোয়াড়। এই প্রজন্মকে অনেকেই ফ্রান্সের সোনালী প্রজন্ম বলে ডাকত। ফুটবলের গৌরবের সময়টা যেমন চমক দিয়ে আসে, পতনও ঠিক একইভাবে আসে। ২০০২ সালের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও তারা প্রথম পর্বে থেকেই বিদায় নেয়। একটা গোলও করতে পারেনি তারা প্রথম ২ ম্যাচে। চোটের কারণে জিদান শুরুর দিকে ম্যাচগুলো খেলতে পারেনি। ফ্রান্সের এই বিদায় ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ একটি। এত বড় একটা চ্যাম্পিয়ন দলের ঢুকবে আর এমন একটা মুহূর্ত তৈরি করবে যা ফুটবল ইতিহাসে আজও সবচেয়ে বেশি আলোচিত ঘটনাগুলোর একটি। ২০০৬ সাল জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। জিনেদিন জিদান তখন তার ক্যারিয়ারের শেষ প্রান্তে। ফ্রান্স দল শুরুটা মসৃণ করতে পারেনি। প্রথম ২ ম্যাচে ড্র করার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে বাধ্য হয় তারা। কিন্তু একবার ছন্দ পেয়ে যাওয়ার পর জিনেদিন জিদান অবিশ্বাস্যরূপে ফিরে আসেন। শেষ ১৬ ম্যাচে স্পেনের বিরুদ্ধে তিনি অসাধারণ খেলেন। এরপর কোয়ার্টার ফাইনালে তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে তার পারফরমেন্স ছিল রীতিমতো জাদুকরী। সেমিফাইনালে পর্তুগালকে হারিয়ে পৌঁছে যায় ফাইনালে। প্রতিপক্ষ ইতালি। ৯ জুলাই বার্লিনে অনুষ্ঠিত হয় সেই ফাইনাল, যা ফুটবল সময়টা দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে জিদানের একটি শক্তিশালী হেড দারুণভাবে রুখে দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুনফ। তারপরে আসে সেই মুহূর্ত যা আজও ফুটবলে আলোচনার অংশ। অতিরিক্ত সময়ের শেষের দিকে মাঠের ভিতর জিদান আর মার্কো মাতারাজ্জিওর মধ্যে কথা কাটাকাটি হয়। মাতেরাজ্জি কিছু একটা বলেছিলেন যা জিদানকে এতটাই উত্তেজিত করেছিল যে তিনি হঠাৎ করে পিছনে ফিরে এসে সরাসরি মাতারাজ্জিওর বুকে ঠুস মেরে দেন। রেফারি প্রথমে সরাসরি দেখতে পাননি, কিন্তু চতুর্থ অফিসিয়ালের মাধ্যমে জানার পর সরাসরি লাল কার্ড দেওয়া হয় জিদানকে। এটাই হয়ে যায় জিদানের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মুহূর্ত। একজন কিংবদন্তি খেলোয়াড়ের বিদায় হলো লাল কার্ড দেখে, কোনো ট্রফি ছাড়াই। ম্যাচ গড়ায় প্লান্টি শুট আউটে, সেখানে ইতালি জিতে যায়। ফ্রান্সের দাভিদ ট্রেজেগে, যিনি ৬ বছর আগে ইউরো ফাইনালে গোল্ডেন গোল করে জিতিয়েছিলেন, এবার তার প্লান্টি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফ্রান্স রানার্স আপ হয়েই থেমে যায়। পরবর্তীতে জানা যায় মাতেরাজ্জি জিদানকে অপমানজনক কিছু বলেছিল, যদিও বিষয়টা নিয়ে বহু বছর ধরে চলছে নানান গুঞ্জন। এই ঘটনা ফুটবল ইতিহাসে এক অনন্য আবেগীয় অধ্যায় হয়ে থেকে গেছে। একজন কিংবদন্তি খেলোয়াড়ের শেষ মুহূর্তটা ছিল গৌরবের পরিবর্তে আক্ষেপের। ২০০৬ থেকে ২০১৮ এই ১২ বছরে ফ্রান্সে ফুটবলে এসেছে অনেক পরিবর্তন। জিদানের মতো কিংবদন্তি খেলোয়াড়ের যুগ শেষ হয়েছে, নতুন প্রজন্ম জায়গা করে নিয়েছে। আর এই নতুন প্রজন্মের সবচেয়ে বড় চমক ছিল কিলিয়ান এমবাপে, যিনি ২০১৮ সালের বিশ্বকাপে এসে রীতিমতো বিশ্ব ফুটবলকে চমকে দেন। ফাইনালে ছিল গোলে ভরপুর এক রোমাঞ্চকর ম্যাচ, যেখানে ফ্রান্স ৪-২ গোলে জয়লাভ করে। এমবাপে সেই ম্যাচে গোল করে হয়ে যান বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের একজন। পেলের পর শিরোপা জিতে নেন। ঠিক ২০ বছর আগে সেই গৌরবের পুনরাবৃত্তি ঘটে। ফ্রান্সের রাস্তায় আবারও সেই উন্মাদনা ফিরে আসে। লাখো মানুষ আবার রাস্তায় নেমে আসে। ফ্রান্স হয়ে যায় বিশ্ব ফুটবলের সেই বিরল গোষ্ঠীর সদস্য, যারা একাধিকবার বিশ্বকাপ জিতেছে। ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, উরুগুয়ের পর ফ্রান্স এই তালিকায় নিজেদের নাম স্থায়ীভাবে লিখে নেয়। এরপরে ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ফ্রান্স আবারও ফাইনালে পৌঁছায়। এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা। সেই ফাইনাল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল হিসেবে স্মরণীয় হয়ে যায়। এমবাপে একাই হ্যাটট্রিক করেন, কিন্তু শেষ পর্যন্ত প্লান্টি শুটআউটে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স। তারা গত ২০ বছরের অন্যতম ধারাবাহিক বড় টুর্নামেন্টের পারফর্মার।
তিনবার ফাইনালে ওঠা সহজ কথা নয়। আজকের ফ্রান্স দল সেই পুরনো দল নয়, কিন্তু তাদের লক্ষ্যটা একই রয়ে গেছে, প্রতিটা বড় টুর্নামেন্টে শিরোপার দাবিদার হওয়ার। দিদিয়ের দেশম দীর্ঘদিন ধরে দলের দায়িত্ব থেকে একটা শক্তিশালী ফুটবল কাঠামো গড়ে তুলেছেন। রক্ষণে উইলিয়াম সাবিলা, ইব্রাহিমা কোনাতের মতো তরুণ ডিফেন্ডাররা এখন বিশ্বের অন্যতম সেরা সেন্ট্রাল ব্যাক জুটিতে পরিচিত। মাঝমাঠে কানাভিঙ্গা এবং চুয়ামেনের মতো খেলোয়াড় দলের ভারসাম্য রক্ষা করেন। আর আক্রমণে কতটা নাটকীয় ফ্রান্সের ফুটবল যাত্রা। ফ্রান্সের ফুটবল ইতিহাস আসলে একটা সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর। এখানে আছে গৌরব, আর সবচেয়ে বড় কথা হলো এই দল কখনোই নিজেদের লড়াই থামায়নি। প্রতিটি পতনের পর তারা আবার উঠে এসেছে, নতুন প্রজন্ম তৈরি করেছে, নতুন স্বপ্ন দেখেছে। এবারে বিশ্বকাপে ফ্রান্স থাকবে অন্যতম ফেভারিট, এটা বলা যায়। এই ছিল ফ্রান্স জাতীয় ফুটবল দলের শতবর্ষী যাত্রার গল্প। 1904 সালের সেই অসাধারণ ম্যাচ থেকে শুরু করে 1998 এবং 2018 সালের বিশ্বকাপ জয়, 2000 সালের ইউরো শিরোপা, জিদানের জাদু আর তার বিদায়ী নাটকীয় মুহূর্ত, এমবাপ্পের উত্থান, প্রতিটি অধ্যায়ে ফুটবল ইতিহাসের এক একটি জায়গা দখল করে নিয়েছে। ফ্রান্স প্রমাণ করেছে ফুটবলের সাফল্য কখনোই এক রাতে আসে না। এর পেছনে থাকে বছরের পর বছরের সংগ্রাম, প্রতিভা তৈরির প্রক্রিয়া এবং কখনো কখনো ভাগ্যের সহায়তা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পতনের পর আবার উঠে দাঁড়ানোর সাহস। ফ্রান্স সেটা বারবার দেখিয়েছে। আপনার মতে ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে নাটকীয় মুহূর্ত কোনটি? জিদানের সেই ঠুসকা নাকি এমবাপ্পের হেডট্রিক? কমেন্টে জানান। আর যদি ফুটবলের এমন আরও অনেক গল্প জানতে চান তাহলে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।